গত পর্বে আমরা দেখেছিলাম গার্ড সুচিয়ানের বোনকে চড় মারে, তারপর সুচিয়ান তো রেগে তাকে ধরে রাখা দুই গার্ডকে ছুঁড়ে ফেলে আর একজনের থেকে তরবারি নিয়ে মিস্টার হুংকে মারতে যায়, কিন্তু মিস্টার ঝু এখানে ঝামেলা করতে মানা করে। তখন সুচিয়ান মিস্টার ঝুয়ের কাছে বোনেদের দায়িত্ব দিয়ে তাদের সাথে বন্দী হিসেবে যায়। ঝোলি আর মিস্টার হুয়াং প্ল্যান করতে থাকে কিভাবে সুচিয়ানকে টর্চার করবে। সুচিয়ান ক্যাপ্টেন ওয়াংকে ঘুষ দিয়ে আকাশ অধিদপ্তরে চোকাইয়ের কাছে একটি বার্তা পৌঁছে দেয়, যেখানে সে বলে যে সে সমস্যায় পড়েছে এবং তাকে একটা বই পাঠায়। টাকার লোভে ক্যাপ্টেন ওয়াং ছুটে যায় আকাশ অধিদপ্তরে। সেখানে সে বইটি হস্তান্তর করে, চুকাইয়ের সাথে দেখা করার অনুরোধ করে। কর্তব্যরত প্রহরী বইটি সং কিং এর হাতে পৌঁছে দেয়। সং কিং যথারীতি তার রসায়ন পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত ছিল, ইতিমধ্যে হাজার হাজার ব্যর্থতা সহ্য করেছে। এরপর প্রহরীরা তাকে বই এনে দিলে বিস্ফোরণে ক্ষতবিক্ষত তার মুখ। রসায়ন ভরা বইটি দেখে উত্তেজনায় উজ্জ্বল হয়ে ওঠে। যাই হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পৌঁছানোর সাথে সাথেই তিনি দেখতে পান যে বইটির পাতা খালি। বইটি সম্পর্কে জিজ্ঞাসা করার পর সং কিং সুচিয়ানকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এদিকে সুপিংঝি এসে সুচিয়ানকে নিয়ে যাওয়া প্রহরীদের পথে দাঁড়ায়। ঝোলিকে বলে এখানেই সমাধান করতে, কিন্তু ঝোলি তাদের তাচ্ছিল্য করে বলে তোমরা সাধারণ আগাছা ছাড়া আর কিছুই না। এরপর বলে এক কাজ করো, সুচিয়ানকে খুন করে নিজেও মরে যাও, তাহলেই সমাধান হবে। এরপর গার্ডরা সুপিংঝিকে মারতে আসে। প্রথমে দুজনের সাথে পারলেও পরে সংখ্যায় বেশি হয় তাকেও দ্রুত আটক করে একসাথে কারাগারে পাঠানো হয়। সেখানে সুপিংঝি সুচিয়ানকে চিন্তা করতে নিষেধ করে, কারণ আসার আগে সুপিংঝি জরুরিভাবে তার স্ত্রীকে ইউনলো একাডেমিতে গিয়ে তাদের ছেলে শিনিয়ানকে খুঁজে বের করার নির্দেশ দেয়। দুই বিখ্যাত মাস্টারের ছাত্র হওয়ার পর শিনিয়ান হয়তো সুচিয়ানকে বাঁচাতে সক্ষম হবে। শিনিয়ান তার মায়ের কাছ থেকে জরুরি বার্তা পাওয়ার পর তৎক্ষণাৎ তার মাস্টারদের কাছে বিষয়টি জানায়। কারাবন্দী সুচিয়ান প্রশংসিত কবিতাটির লেখক শুনে দুই মহান মাস্টার তৎক্ষণাৎ স্থানীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর খোঁজে যায়। এদিকে সুচিয়ান তো তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে সাহায্য কখন আসবে। 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এরপর দুই প্রহরী এসে সুচিয়ানকে অন্য কারাগারে নিয়ে যায়, যেখানে ঝোলি অপেক্ষা করছিল। ঝোলি তো প্রথমে দায় স্বীকার করা কাগজে ক্ষমা চাইতে হবে বলে সই করতে বলে, কিন্তু সুচিয়ান কাগজটি পড়ার পরে ছিঁড়ে ফেলে। এরপর ঝোলি তাকে তার ছোট ছোট অস্ত্র দেখিয়ে টর্চার করার ভয় দেখায় আর সাধারণ কনস্টেবল বলে তাচ্ছিল্য করে। সুচিয়ান এত সহজে ভয় পায় না। এদিকে দুই মাস্টার সেখানে গিয়ে মাস্টার সানের সাথে দেখা করে আর সুচিয়ানকে মুক্তি দিতে বলে। আর এদিকে মাস্টার সং কিং এবং দুই মহান মাস্টার প্রায় একই সাথে মন্ত্রীর বাসভবনে পৌঁছায়। তারা তিনজনই বিশিষ্ট পদে অধিষ্ঠিত ছিল এবং সম্রাটের কাছে অত্যন্ত সম্মানিত ছিল, যার ফলে মন্ত্রীর পক্ষে তাদের অপমান করা অসম্ভব হয়ে পড়ে। তারা যাকে উদ্ধার করতে চেয়েছিল তার নাম শুনে মন্ত্রী তৎক্ষণাৎ তার অধস্তনদের জিজ্ঞাসাবাদ করে যে তাদের কেউ সুচিয়ানকে অ্যারেস্ট করেছে কিনা। প্রথমে তো তারা বুঝে উঠতে পারে না। এদিকে পেছন থেকে হুয়াং লুকিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু মাস্টার সান হুয়াংকে ডেকে বলে কেস কি, খুলে বলো। প্রথমে হুয়াং ঝোলিকে ভিকটিম করে সুচিয়ানকে দোষ দেয়, কিন্তু দুই বিখ্যাত মাস্টারের একজন তাকে হার্ট স্পেল দিয়ে সত্য বের করে দেয়। মাস্টার সান সব সত্য শুনে দ্রুত সুচিয়ানকে মুক্তি দিতে বলে। যেহেতু সুচিয়ান শুরু থেকে ন্যায় বিচারের জন্য লড়াই করে আসছিল, তাই তার জন্য মন্ত্রী বিশেষ তদারকি করে। এদিকে সুচিয়ানকে তো ঝোলি অত্যাচার করতে থাকে। তখন মাস্টার সানের লোকেরা এসে তাকে মুক্ত করে নিয়ে যায়, কিন্তু ঝোলি এখনও নিজেকে ভিকটিম দাবি করে এবং বিচার চায়। কিন্তু ঝোলিকে যখন মাস্টার সানের সাথে কথা বলতে বলে তখন ঝোলি চুপসে যায়। সুচিয়ান তো রিল্যাক্স যে এবার মজা টের পাবে ঝোলি। শেষ পর্যন্ত সুচিয়ানকে খালাস করে মুক্তি দেওয়া হয়। তখন বাইরে এসে ঝোলি দেখে যে তার কাহিনী ধরা পড়ে গেছে আর মিস্টার হুয়াং তো গালাগালি খাচ্ছে। ঝোলি তো এদিকে বিখ্যাত দুই মাস্টার আর আকাশ অধিদপ্তরের লোক দেখে মাস্টার সানকে জিজ্ঞাসা করে যে এরা কেন আসছে। মাস্টার সান সব খুলে বলে আর জানায় যে এরা সুচিয়ানকে মুক্ত করতে এসেছে। সুচিয়ান এদিকে পাশ দিয়ে যাবার সময় ঝোলিকে বলে তোমার সৌভাগ্য যে আমি মারা যাইনি, আমার নতুন পরিচয় শুনে নাও, আমি রসায়ন মাস্টার হতে যাচ্ছি। সুচিয়ান এসে সব সিনিয়রকে সম্মান দেখায়। এরপর মাস্টার সং এসে বইয়ের বাকি তথ্য জানতে চায়।
তখন সুচিয়ান বলে এসব কথা এখানে না, অন্য কোথাও আলাপ হবে। সিনিয়ানের দুই বিখ্যাত মাস্টার এসেও সুচিয়ানের সাথে আলাপ করে কবিতা সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সুচিয়ান বলে যে এসব কথা পরে হবে। সুচিয়ান যাওয়ার আগে ঝুলিকে কয়েকবার থাপ্পড় মারে, মিস্টার হোয়াংকেও মারে। তারা মাস্টার সানের কাছে বিচার দাবি করেও পার পায় না। সুচিয়ান এরপর বলে এবার দেখবা সাধারণ মানুষ রেগে গেলে কেমন হতে পারে। এই বলে সুচিয়ান তাকে ঘুষি মারে আর শেষ পর্যন্ত লাঠি দিয়ে মেরে তার রাগ প্রকাশ করে। এরপর সুচিয়ান, সিনিয়ান আন্টি আর দুই বোন বাজারের মধ্যে দিয়ে বাড়িতে ফিরছিল। পথে সুচিয়ান সিনিয়ানকে জিজ্ঞেস করে, আমি এত দ্রুত পপুলার হয়ে গেলাম যে দুই দল আমাকে নিয়ে টানাটানি করতে শুরু করলো। সিনিয়ান বলে মাস্টাররা কবিতার জন্য তার সাথে কথা বলতে আগ্রহী, আর আকাশ অধিদপ্তরের তো রসায়নের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় সফল হওয়ার টিপস পেতে। এরপর বাজারে একটা দোকান থেকে সুচিয়ান সবাইকে গিফট কিনে দেয়, কিন্তু কেউ সুপিংজির খোঁজ করে না। সুপিংজি এখনও কারাগারে বন্দী ছিল, যদিও মনে পড়ার পরে দ্রুত তাকে বাড়িতে আনা হয়, কিন্তু কেউ সেভাবে কথা বলতে সাহস পায় না, কারণ তারা একেবারেই তার কথা ভুলে গিয়েছিল। এরপর কোনো মতে বুঝিয়ে তারা সবাই একসাথে রাতের খাবার খেয়ে আজকের দিনটি উদযাপন করে, কারণ আজ তারা সবাই এক পরিবার হিসেবে কাজ করেছে। রাত নামতেই দরজায় টোকা পড়ল। চুকাইবে দেখা করতে এসেছে। সুচিয়ানের দুর্দশার কথা শুনে সে তার খোঁজ নিতে এসেছিল এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছিল। কররৌপ্য মামলায় নতুন অগ্রগতি হয়েছে। এই ঘটনার পেছনে দোষী ছিল ঝেং জিনহে এবং লু চাংঝি, এবং তাদের সমর্থক ছিল ঝোলির বাবা ঝো জিয়ানপিং। সুচিয়ানের সাম্প্রতিক কারাদণ্ড আসলে ঝোলির অসদাচরণের কারণেই হয়েছিল বলে মনে হয়। তবে সুচিয়ান যখন অর্থ আত্মসাৎ তথ্য উন্মোচন করে তখন এটি আসলে ঝো পরিবারের প্রতিশোধের ফল ছিল। এখন স্পষ্ট হয়ে গেছে যে সুপরিবারের ভাগ্য কররৌপ্য মামলার সাথে জড়িত। সুচিয়ান আসলে এই কেস সমাধান করে অনেক শত্রু বানিয়ে ফেলেছে। যখন তারা প্রকাশ্যে কাজ করছিল তখন চালাক সহকারী মন্ত্রী ঝো জিয়ানপিং আড়ালে লুকিয়েছিল। ঝো জিয়ানপিংকে না সরিয়ে সুপরিবার নিরাপদে নিজেদের উদ্ধার করতে পারেনি। চুকাইবে সুচিয়ানকে জিজ্ঞাসা করে যে তার কোনো পরিকল্পনা আছে কিনা। তারা ইতিমধ্যে প্রমাণ সংগ্রহ করেছিল, কিন্তু ঝো জিয়ানপিং, যিনি একজন চালাক কর্মকর্তা এবং আদালতে তার অসংখ্য সহযোগী ছিল, তাকে বেপরোয়াভাবে গ্রেফতার করা যায়নি। যে কোনো তাড়াহুড়োর পদক্ষেপ আদালতকে অস্থিতিশীল করতে পারে। তাই সম্রাট চুকাইবেকে বিচক্ষণতার সাথে বিচারের আওতায় আনার উপায় খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিল। চুকাইবে তাই সুচিয়ান এর পরামর্শ চেয়েছিল। এদিকে দূর থেকে এদের দুজনকে কথা বলতে দেখে সুপিংজি তো এদের সম্পর্ক নিয়ে নানা ধারণা করে। সিনিয়ানকে এই মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে আর কেন কিভাবে পরিচয় জানতে চায়। সিনিয়ান সব খুলে বলে। ঘরে ফিরে সুচিয়ান বাকিদের সাথে আলাপ করতে থাকে। সুচিয়ান বিশ্বাস করত যে একজন বিশিষ্ট চতুর্থ পদমর্যাদার কর্মকর্তার মুখোমুখি হওয়া বোকামি। যেহেতু রাজধানী পরিদর্শনাধীন ছিল, তাই ঝো জিয়ানপিং সম্ভবত আর্থিক ঘাটতি পূরণ করতে মরিয়া হয়ে উঠবে। মূল বিষয় ছিল ঝো জিয়ানপিং এর দুর্বলতা খুঁজে বের করা এবং কররৌপ্য মামলার সত্যতা প্রকাশের জন্য পথ খোঁজা। সুচিয়ান তার আঙ্কেল এবং সিনিয়ানকে ঝোলি আর ঝো জিয়ানপিং এর দুর্বলতাগুলো তদন্ত করার জন্য দায়িত্ব দেয়, আর সে সং কিংকে তার রাসায়নিক পরীক্ষায় সহায়তা করার জন্য সেলেস্টিয়ালস ডিরেক্টরেটে গিয়েছিল। এখানে রসায়ন পদার্থবিজ্ঞান আধুনিক ধারণা নিয়ে এদের তেমন কিছু জানা ছিল না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারা বারবারই ফেল হচ্ছিল। একজন আধুনিক মানুষ হিসেবে সুচিয়াংয়ের জন্য এক বা দুটি পরীক্ষা সম্পন্ন করা একদম সোজা ছিল। সং কিং এর সাথে কাজ করে সুচিয়ান তাকে পরীক্ষাগুলো সম্পন্ন করতে সফলভাবে সহায়তা করেছিল। এমনকি তার কাছে থাকা আধুনিক বইটি, যা দেখে সে সব জেনেছে এবং শিখেছে, সেটা উপহার দিতে চায়। তবে সুচিয়ান ফ্রিতে কিছু করবে না। সং কিং তাই অর্থের লেনদেন করতে চায়, কিন্তু সুচিয়ান আরো দামি কিছু চায়। তখন সং কিং তাকে আলাদা একটা রুমে নিয়ে যায়। সেখানে অনেক মূল্যবান জিনিস ছিল এবং আকাশ অধিদপ্তরের একটি মূল্যবান তরবারি দিয়ে পুরস্কৃত করা হয়। তরবারিটি পাওয়ার পর সুচিয়ান সুপারভাইজারকে ধন্যবাদ প্রকাশ করে, যদিও তাকে দেখার সৌভাগ্য হয় না। সুচিয়ান ফিরে আসার পথে তরবারি নিয়ে বিভিন্ন পোজ দিতে দিতে নিজের মনে বিড়বিড় করে বলল, সুপারভাইজার কেন তাকে এমন তরবারি দিল সে বুঝতে পারছিল না। এর আগে সুপারভাইজার দাবি করেছিল যে আলকেমি অমূল্য,
তবুও সে তার মাস্টারের উপহারটি সহজে গ্রহণ করে। সুচিয়ান এটিকে কিছুটা ফেক বলে মনে করে। যখন সে তার মাস্টার সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করলো, তখন তার হাতে থাকা তরবারিটি ছুটে গিয়ে দূরে চলে যায় আর আক্রমণাত্মকভাবে তার দিকে ছুটে আসে। ভীত হয়ে সুচিয়ান তাড়াহুড়ো করে ক্ষমা চেয়ে নিলে অল্পের জন্য একটি মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেল। সেই মুহূর্তে বিপরীত দিক থেকে দুজন মানুষ এগিয়ে আসছিল। সুচিয়ান অবাক হয় আর শ্রদ্ধার সাথে একপাশে সরে দাঁড়ায়। তাদের মধ্যে একজন ছিলেন প্রধান গার্ডিয়ান ওয়ে ইউয়ান এবং অন্যজন ছিলেন নাংকি আনরো, একজন চতুর্থ র্যাঙ্কের মহিলা গার্ডিয়ান। দুজনেই সুচিয়ানের ওপর গভীর প্রভাব ফেলে আর সুচিয়ান ভাবে যে তারা অবশ্যই প্রভাবশালী ব্যক্তিত্ব। এরপর ওয়ে ইউয়ানকে দেখে মাস্টার সং তাকে অপেক্ষা করতে বলে সুপারভাইজারের জন্য। ওয়ে ইউয়ান সুচিয়ান সম্পর্কে জিজ্ঞেস করে আর তাকে এমন মূল্যবান জিনিস উপহার দেওয়ার কারণ জানতে চায়। মাস্টার সং কিং তখন বিষয়গুলো ব্যাখ্যা করে। ওয়ে ইউয়ান জিনিসটা হয়তো সিরিয়াস ইস্যু করিয়ে দেখে। এদিকে রাজকুমারী হুয়াই কিং একবার ইউনুল একাডেমির ছাত্রদের একটি বিখ্যাত কবিতা আবৃত্তি করতে শুনেছিল। কবিতাটি অসাধারণ বলে মনে করে সে। বিশেষভাবে একাডেমির প্রধান শিক্ষক ঝাওসুকে এর লেখক সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। ঝাওসু সততার সাথে উত্তর দিয়েছিল যে এটা একজন মার্শাল আর্টিস্ট লিখেছেন। ইউনুল একাডেমিতে যাওয়ার পথে সুচিয়ান আর শিনিয়ান ঘোড়ায় চড়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিল। ঝো জিয়াংপিংকে তারা অপমান করেছে জানতে পেরে সুচিয়ান তার পরিবারের জন্য একটি নিরাপত্তা নিশ্চিত করতে উদ্বিগ্ন ছিল। একাডেমির দুই বিখ্যাত মাস্টার ঝাংশেন এবং লি মুবাই সুচিয়ান আসার কথা শুনে তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। বাড়িতে দুই অপ্রাপ্তবয়স্ক বোন থাকায় সুচিয়ান ইউনুল একাডেমির মাস্টারদের তার বোনদের প্রতি ঝোলি এর অত্যাচার ব্যাখ্যা করে আর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্রী হিসেবে গ্রহণ করার জন্য রাজি করানোর চেষ্টা করে। সুচিয়ান তার উদ্দেশ্য ব্যাখ্যা করল, কিন্তু দুই মাস্টার তাকে হেল্প করার বিনিময়ে কিছু দাবি করে। তারা উল্লেখ করে যে তারা বর্তমানে শিক্ষা সাধনা শিরোনামের একটি কবিতার সংকলন তৈরি করেছে। এর জন্য কবিতার প্রয়োজন। কবিতা যদি একাডেমির ডিনের পছন্দ হয় তাহলে তারা তার বোনদের একাডেমিতে ভর্তি করতে তাদের যথাসাধ্য চেষ্টা করবে। 20টি কবিতার প্রয়োজন শুনে সুচিয়ানের মাথা খারাপ হওয়ার অবস্থা। তার বোনদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করার জন্য সে রাজি হয় আর একটা নিরিবিলি রুম আর কিছু সময় চেয়ে নেয়। শিনিয়ানের সাথে অনেক পরিশ্রম মেধা খাটিয়ে 20টি কবিতার অর্ধেক লাইন তৈরি করতে পেরেছিল সে অসম্পূর্ণ কবিতাগুলি মুবাইয়ের কাছে উপস্থাপন করে। সে কিছুটা হতাশা হয়েছিল, কিন্তু সুচিয়ান কৌশলে ইঙ্গিত দেয় যে একবার তার ব্যবস্থা করলে সে কবিতাগুলো সম্পূর্ণ করবে। এই আশ্বাস লি মুবাইকে খুশি করেছিল, তাই হেসে সুচিয়ানকে আনন্দের সাথে বিদায় জানিয়েছিল এবং তাকে শীঘ্রই ফিরে আসার কথা মনে করিয়ে দিয়েছিল। এবার ঝাংশেন এটা বুঝতে পারে যে কিছু একটা চাল আছে। এবার সে লি মুবাইয়ের সাথে কবিতার খাতা নিয়ে এক প্রকার মারামারি শুরু করে। এতে করে প্রহরীরা ডিনকে ডাক দিতে বাধ্য হয়। ডিন এসে তাদের শান্ত করে এবং বলে তারা শ্রেষ্ঠ মাস্টার, তাদের এ ধরনের আচরণ মানায় না। এরপর তাদের বলে তারা কাজে ফিরে যেতে আর কবিতার খাতা ডিন নিজের হেফাজতে রাখে। সুচিয়ান এবং শিনিয়ান তাদের বাড়ি ফেরার যাত্রা শুরু করে। পথে শিনিয়ান সুচিয়ানের পরিকল্পনা দেখে অবাক হয়ে যায়। নিশ্চিত হয় যে তাদের বোন এবং মা একাডেমিতে নিরাপদে থাকবে এবং ঝুলির নাগালের বাইরে থাকবে। শিনিয়ান এর জন্য সুচিয়ানকে ধন্যবাদ জানায়, কারণ সে না থাকলে আজ হয়তো সুপরিবারও থাকতো না। এদিকে সুপারভাইজার ওয়ে ইউয়ানের সাথে দেখা করে। তারা অধিদপ্তরের কাজকর্ম ইত্যাদি নিয়ে আলোচনা করতে থাকে। ওয়ে ইউয়ান আসলে নিজের একঘেয়েমি স্বভাবের জন্য খুব একটা সফল হতে পারে না বলে সুপারভাইজার ইঙ্গিত দেয়। এরপর যখন সুচিয়ানরা বাড়িতে পৌঁছায় তখন তারা লক্ষ্য করে যে তাদের ফলো করা হচ্ছে। তারা দ্রুত বাড়িতে ঢুকে দরজা আটকে দেয়। এরপর সুপিংঝি এলে তারা সুপিংঝিকে সতর্ক করে দেয়, ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দেয়। একজন মার্শাল আর্টিস্ট হিসেবে সুপিংজি তখন তার অধস্তনদের তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার নির্দেশ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। রাতে খাবারের সময় সুচিয়ান তার বোন আর আন্টিকে সুন্দর চুলের কাটা উপহার দেয়। এরপর ইউনুল একাডেমিতে তার বোনদের থাকা আর শিক্ষা গ্রহণের ব্যবস্থা হয়েছে বলে জানায়। এতে তারা নিরাপদ থাকবে আর ভালো করে পড়াশোনা করতে পারবে। এরপর থালা বাসন ধোয়ার সময় আন্টি সুচিয়ানকে জিজ্ঞাসা করে, এসব কি ঝুলিয়ের কাজের জন্য করতে হচ্ছে? এতই সিরিয়াস ব্যাপারটা? সুচিয়ান বলে, চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। এরপর রাতে সুচিয়ান, শিনিয়ান আর সুপিংঝি গত কয়েকদিন ধরে সংগৃহীত সূত্র পর্যালোচনা করার জন্য একসাথে বসে। সুপিংঝির মতে ঝুলি প্রায়শই ব্যক্তিগত বাসস্থান এবং পতিতালয়ে যেত।
এবং বিশেষ করে ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট ব্যুরোর এক মেয়ে ফুজিয়াংয়ের প্রতি আকৃষ্ট ছিল। সুচিয়ান সন্দেহ করেছিল যে ফুজিয়াং কিছু গুরুত্বপূর্ণ গোপনীয়তা রাখতে পারে। তার কাছাকাছি যাওয়ার জন্য তারা কৌশলগুলি নিয়ে চিন্তাভাবনা করে। যেহেতু শিনিয়ান ইউনুল একাডেমির একজন ছাত্র ছিল, তাই এই ধরনের স্থান পরিদর্শন করলে তার সুনাম নষ্ট হতো। আর সুপিংজি তো বলে তার স্ত্রী এসব জানতে পারলে একদম শেষ করে দেবে, যার ফলে ছোট কনস্টেবল সুচিয়ানকে এই দায়িত্ব নিতে হয়। ফুজিয়াং মাস্টারদের প্রতি অনুরাগী শুনে সুচিয়ান নিজের জন্য একটি মার্জিত পোশাক প্রস্তুত করে সুন্দরভাবে সাজসজ্জা করে। ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট ব্যুরোতে সে প্রথমবারের মতো গিয়েছিল। সে আবিষ্কার করে যে সেখানে মানুষের লম্বা লাইন ছিল এবং একটি মোটা অঙ্কের ফি দিয়ে সেখানে জায়গা পেতে হয় নাচ গান দেখার জন্য। তার মানিব্যাগ পুরো খালি থাকায় সুচিয়ান রাস্তায় বের হয় সমাধান খুঁজতে। রাস্তায় সে 2টা রৌপ্য মুদ্রা পেয়েছিল, আর সেটা দিয়েই বাজির খেলা দেখতে পেয়ে সুচিয়ান তার কাছে থাকা শেষ রূপার মুদ্রাটি নিল এবং তার ব্যতিক্রমী দক্ষতা ব্যবহার করে একটি জাদুকরী জেড আয়না জিতে নিল। কিন্তু তার তো দরকার ছিল অর্থ। বাজির মালিক তাকে নানাভাবে আয়নাটি মূল্যবান বোঝানোর চেষ্টা করে। এরপর সুচিয়ানকে কিছু গার্ড এসে বলে সে যদি তাদের প্রধানকে প্রথম পুরস্কার জিততে সাহায্য করে তবে বড় অঙ্কের পুরস্কার পাবে সে। তাই আবার সুচিয়ান একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে জিততে সাহায্য করলো একটা সুন্দর পুঁথির মূল্যবান মালা। আর এটা একটা মেয়ে ছিল যার চেহারা দেখানো হয় না, তবে সে সুন্দরী, যার ফলে সুচিয়ান 600 রুপার টেল পুরস্কার পেল। হাতে টাকা নিয়ে সুচিয়ান তাড়াতাড়ি ইম্পেরিয়াল এন্টারটেইনমেন্ট ব্যুরোতে ফিরে যায়, কিন্তু তখন আর অর্থ খুঁজে পায় না। পরে আয়নার মধ্যে ঝাঁকি দিলে অনেক অর্থ বের হয়, তা দিয়ে সে আসন বুকিং করে। সুচিয়ান নিজেকে ইয়াংলিং নামে পরিচিত করে, কিন্তু সেখানে হঠাৎ করেই তার সুপিংজি এবং শিনিয়ানের সাথে দেখা হয়ে যায়। শিনিয়ান এসেছিল সুচিয়ানের প্ল্যানে হেল্প করতে, কিন্তু অন্যরা সুপিংজিকে অভ্যর্থনা জানাতে দেখে সুচিয়ান বুঝতে পারে যে তার আঙ্কেল একজন নিয়মিত অতিথি। সুপিংজি আবার এদের দেখে শকড হয়ে যায়, যার ফলে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। যেহেতু তারা ইতিমধ্যেই সেখানে এসে গেছে, তাই তারা একসাথে একটি টেবিলে বসে দৃষ্টি বিনিময় করে আর মনে মনে কথা বলে। এর মধ্যে ফুজিয়াং সেখানে নাচ পরিবেশন করতে আসে। সবাই মুগ্ধ হয়ে দেখে, প্রশংসা করে। এরপর ফুজিয়াং প্রত্যেককে কিছু শব্দ দিয়ে কবিতা লিখতে বলে আর অন্দরমহলে বসে কবিতা মূল্যায়ন করতে শুরু করে। কারো কবিতা পছন্দ হয় না তেমন, মিস্টার ঝোয়ের কবিতা পছন্দ হয় মোটামুটি, তাই তাকে অন্দরমহলে ডাকে। এদিকে অসাধারণ স্মৃতিশক্তি সম্পন্ন সুচিয়ান তখন ফুজিয়াং এর নাম নিয়ে একটা কবিতা মনে লিখে ফেলে, যা ফুজিয়ানকে মুগ্ধ করেছিল। পরে সুচিয়ানকেই ডেকে পাঠায়। তাদের কথোপকথনের সময় সুচিয়ান ইচ্ছাকৃতভাবে ফুজিয়ানকে জিজ্ঞাসা করে কেন সে প্রভাবশালী ব্যক্তিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তবে ফুজিয়াং এই ধারণাটি উড়িয়ে দিয়ে বলে যে সে ধনী যুবকদের অলস এবং নষ্ট মেজাজকে ঘৃণা করে। এরপর সে সুচিয়ানকে ঝোলি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। ঝোলি গত বছরের ল্যান্টার্ন উৎসবে একটি মেয়ের পিছনে ছুটতে গিয়ে মার্কুইস অফ ওয়েইউয়ের দ্বিতীয় স্ত্রীর পুত্র ঝাং ইউনকে অসন্তুষ্ট করে। তারপর থেকে দুজনের গোপন বিরোধ চলছে। সুচিয়ান অবশেষে ঝোলির শত্রুকে শনাক্ত করে ফেলে। ওয়েইউয়ের মার্কুইস রাজস্ব উপমন্ত্রীর মতোই একটি মর্যাদাপূর্ণ পদে ছিল। সুচিয়ান তার সেই জেড আয়না ব্যবহার করে একটি পরিকল্পনা তৈরি করে, যা মানুষসহ যে কোনো কিছু গায়েব করতে পারে। এটা সুপিংজির ওপর পরীক্ষা করে দেখে। এরপর শিনিয়ান আর সুপিংজির সাহায্যে তারা চুপচাপ ঝাং ইউন ইনকে বন্দি করে। ঝাং ইউন ইনকে একটি কাঠের কারাগারে আটকে রাখা হয়েছিল। যখন সুচিয়ান আর শিনিয়ান বাইরে দাঁড়িয়ে রাজস্ব উপমন্ত্রীর রক্ষী হওয়ার অভিনয় করে, ঝাং ইউন ইনকে বিভিন্নভাবে টর্চার করবে বলে। ভেতর থেকে এই কথা শুনে ঝাং ইউন ইন ভেবে নেয় ঝোলি এদের পাঠিয়েছে। ঝাং ইউন ইন দেয়াল টপকে পালিয়ে যেতে সক্ষম হয় আর তার বাবার কাছে এসব কিডন্যাপ হওয়ার কথা ঝোলি এর কথা বলে। ওয়েইউয়ের মার্কুইস, যে দীর্ঘদিন ধরে রাজস্ব উপমন্ত্রীর সাথে ছিল, সে এই সুযোগটি কাজে লাগায়। সে আদালতে গিয়ে বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের কাছে আবেদন করে। ফলস্বরূপ ঝোলিকে আদালত এবং সংশোধন অফিসে পাঠানো হয়, যেখানে তাকে কিছু ছোটখাটো শাস্তি ভোগ করতে হয়। ঝোলি প্রথমে মনে করে যে এটি ভুল বোঝাবুঝি, যা শীঘ্রই স্পষ্ট হবে, কিন্তু সে সুচিয়ানের চালাকিকে অবমূল্যায়ন করেছিলেন।
চূড়ান্ত আঘাত দেওয়ার জন্য সুচিয়ান তার বড় ভাইয়ের সহায়তা চাইতে আকাশ অধিদপ্তরে যায়। যদিও তার ভাই সাধারণত রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে চলত, কিন্তু সুচিয়ান একটি বিরল অ্যালকেমিক্যাল সূত্র দেয় যা তার ভাইয়ের দরকার ছিল। এর প্রস্তাবে বাধ্য হয়ে তার ভাই ব্যক্তিগতভাবে কারাগারে যায় এবং ঝোলি এর ওপর তার গোপন স্পেল ব্যবহার করে। এই কৌশলগুলোর প্রভাবে ঝোলি তার অপরাধ স্বীকার করে এবং একটি কাগজে সই করে। এর কিছুক্ষণ পরে আদালত একটি ঘোষণা জারি করে, ঝো জিয়ানপিংকে তার পদ থেকে বরখাস্ত করা হয় এবং কর, রৌপ্যের ভুল পরিচালনা এবং তার ছেলেকে শাসন করতে ব্যর্থ হওয়ার কারণে নির্বাসিত করা হয়। ঝাং ইউন ইনকে অপহরণের জন্য ঝোলিকেও নির্বাসিত করা হয়। এর ফলে রাজস্ব উপমন্ত্রীর প্রভাব শেষ হয়ে যায়। উপমন্ত্রী সম্ভাব্য মিত্রদের সম্পর্কে সতর্ক হয়ে এবং ইতিমধ্যেই 2 বার কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর সুচিয়ান তার পরিবারকে জড়িত না করার জন্য চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার ছোট ভাই শিনিয়ানকে বিদায় জানানোর পর সে শেষবারের মতো আকাশ অধিদপ্তরে যায়, যারা তাকে সাহায্য করেছিল এমন বন্ধুদের বিদায় জানানোর জন্য। তার রসায়ন বই ব্যবহার করে সে একটি চূড়ান্ত অপ্রত্যাশিত পরীক্ষা অর্জন করতে সক্ষম হয়। চুকাইওয়েইয়ের সহায়তায় তারা আধুনিক লাইভ স্ট্রিমিংয়ের মতো একটি সংগ্রহের পরিকল্পনা তৈরি করে, যা অ্যালকেমিক্যাল গবেষণার জন্য অসংখ্য অবদান রাখে এবং দ্রুত বেশ কয়েকটি রূপালী নোট সংগ্রহ করে। সুচিয়ান যখন আকাশ অধিদপ্তর থেকে বেরিয়ে আসে, তখন সে দ্বিতীয় রাজকুমারী লিন আনের সাথে দেখা করে। এক ঝলক দেখে তার অসাধারণ সৌন্দর্য প্রকাশ পায়। তার সৌন্দর্য এবং ধৈর্য তার উপর গভীর ছাপ ফেলেছিল। যদিও তার অসংখ্য মানুষের সাথে দেখা করার বিশাল অভিজ্ঞতা ছিল, লিন আন যে রসায়নেও গভীর আগ্রহী ছিল, সে অধিদপ্তরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছিল। যদিও সে পরপর বেশ কয়েকবার ব্যর্থ হয়, তবুও সে দৃঢ়প্রতিজ্ঞ এবং অটল ছিল। দ্বিতীয় রাজকুমারী লিন আন করের রূপা পরিশোধ করার চেষ্টা করার সময় প্রায় আকাশ অধিদপ্তরে বিস্ফোরণ ঘটানোর উপক্রম করছিল। কষ্ট বিপদ সত্ত্বেও লিন আন ফলাফল দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিল। এরপর যখন প্রাসাদে ফিরে আসে, তখন তার মাকে দেখে। তার মা কনসোর্ট চেন ঐতিহ্যবাহী চিন্তাভাবনার অধিকারী। তিনি নারীদের পরীক্ষাগারের কাজে নিযুক্ত করার বিষয়টি ভালোভাবে নেয় না, কারণ এভাবে তারা কখনো যুবরাজকে ছাড়িয়ে যেতে পারবেন না। কথাগুলো শুনে লিন আন খুব কষ্ট পায়। এদিকে সুচিয়ান পালানোর চেষ্টা করছিল। ঠিক তখনই দুজন প্রহরী তাকে হুট করে আটক করে একটি গাড়িতে তুলে নিয়ে গেল। সুচিয়ান ভাবে টাকা দিয়েই যে কোনো সমস্যার সমাধান হতে পারে। সে দ্রুত একজন প্রহরীকে ঘুষ হিসেবে একটি মুদ্রার বড় নোট দেয়। প্রহরী কেবল তাকে একটি সতর্কবাণী দিয়েছিল, যা বলা উচিত নয় এমন কিছু বলো না। 2 প্রহরী সুচিয়ানকে সরাসরি মাস্টার ইয়াং এর কাছে নিয়ে আসে। সেখানে কিয়ানরো উপস্থিত ছিল। এখানে প্রথমে কিয়ানরো তাকে জিজ্ঞাসাবাদ করে। সে বেশ সাহস করে সব সাজিয়ে উত্তর দেয় যাতে ধরতে না পারে। কিন্তু মাস্টার ইয়াং বলে তারা সুচিয়ানের সব কাজ, অর্থাৎ কখন সে কি করেছে সব জানে। এখন যে সুচিয়ান মিথ্যা বলেছে তাও তারা জানে। সুচিয়ান ভাবে, তাহলে সব জেনেও এরা আমাকে আটকায়নি কেন? পরে জানা যায় সুচিয়ানকে একজন গার্ডিয়ান হবার জন্য উপযুক্ত মনে করেছে প্রথম রাজকুমারী, তাই তাকে প্রশিক্ষণ দিয়ে গার্ডিয়ান বানানোর জন্য এখানে আনা হয়েছে। সুচিয়ান আবার লিন আনকে প্রথম রাজকুমারী ভেবে বসে। এদিকে সুচিয়ানকে মাস্টার ইয়াং অথবা কিয়ানরোকে তার পরামর্শদাতা হিসেবে নেওয়ার জন্য বেছে নিতে হবে। কিয়ানরো নানাভাবে ভয় দেখিয়ে সুচিয়ানের মাস্টার হতে চায়, কিন্তু সুচিয়ান মাস্টার ইয়াং ইয়ানকেই বেছে নেয়। ইয়াং ইয়ান একবার তাকে কারাগার থেকে পালাতে সাহায্য করেছিল, তা মনে রেখে সুচিয়ান কৃতজ্ঞতার সাথে নিদর্শন হিসেবে ইয়াং ইয়ানকেই মাস্টার নেয়। আনুষ্ঠানিকভাবে একজন গার্ডিয়ান হওয়ার জন্য সুচিয়ানকে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর আগে অবশ্যই তাকে ডাফাং রাজ্য উপর থেকে ভালো করে দেখানো হয়, আর গার্ডিয়ান পদ পেলে তার কী কী দায়িত্ব পালন করতে হবে তাও বলা হয়। এরপরে তাকে হার্ট টাওয়ারে নিয়ে আসা হয়। 2 সিনিয়র র্যাঙ্কের গার্ডিয়ান বুদ্ধিমত্তা এবং অভ্যন্তরীণ সংকল্পের মতো বিষয়ে সুচিয়ানের দক্ষতা পরীক্ষা করে। সুচিয়ান উদাসীনতা আর মজার ছলের পরীক্ষাগুলো গুরুত্ব সহকারে নেয়নি, তবুও সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রথম পরীক্ষার সমাধান করে। সেখানে উপস্থিত সিনিয়র ছাত্ররা গোপনে অবাক হয়।
কারণ সুচিয়ান প্রায় অর্ধেক সময়ে সমাধান করেছিল। এভাবে আস্তে আস্তে টাওয়ারের প্রতি তলায় একটা করে পরীক্ষা দিয়ে উপরে যেতে হবে। কিন্তু চতুর্থ তলায় থাকা এক মূর্তির সামনে কেউ যদি মাথা নত না করে, পরের তলায় পৌঁছালে তাকে লিংচি নামে শাস্তির মুখোমুখি হতে হবে, যেখানে 1000 বার চাবুক মারা হবে। তখন সুচিয়ান চমকে উঠল এবং আবার চতুর্থ তলায় গিয়ে সেই মূর্তিকে হাঁটু গেড়ে প্রণাম করে এবং ক্ষমা চায়। লর্ড ওয়েইন এদিকে হার্ট মিররে সব দেখছিল, আর এদিকে মাস্টার ইয়াং আর ইয়ানরো তো লর্ড ওয়েই এর কাছে সুচিয়ানকে স্টুডেন্ট হিসেবে পেতে তোষামত করতে শুরু করে। নিজেদের মধ্যে মারামারি শুরু করে প্রায়। ওয়েই ইউয়ান এরপর সুচিয়ানের পরীক্ষার ফলাফল দেখে। অন্যান্য গার্ডিয়ানের থেকে সুচিয়ান বেশ দক্ষ ছিল। শুধু একটা পরীক্ষা বাদে সে বাকি সবগুলো অনেক ভালো করে। ওয়েই ইউয়ান এবার ভাবে সঠিকভাবে প্রশিক্ষিত হলে গার্ডিয়ান হিসেবে সুচিয়ানের মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। সুচিয়ান অবশেষে ষষ্ঠ তলায় পৌঁছে গেল, যেখানে ওয়েন ইউয়ানের একটি কবিতার ব্যাখ্যা করার পরীক্ষা ছিল। একবার পড়ার পর সুচিয়ান বুঝতে পারে ওয়েই ইউয়ানের ক্ষমতার প্রতি এক গভীর আকাঙ্ক্ষা আছে। আধুনিক সময়ের একজন হিসেবে সুচিয়ান এই ধরনের বিষয়গুলোতে তেমন আগ্রহী থাকে না, তবে গার্ডিয়ান পদ পাবার জন্য তাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কবিতাটি বিশ্লেষণ করে সুচিয়ান বেশ বিশ্লেষণধর্মী উত্তর তৈরি করে এবং শিয়াসাং শীর্ষ গ্রেড অর্জন করে। ইয়ানরো সুচিয়ানের প্রতিভার প্রশংসা করে এবং তাকে শিষ্য হিসেবে পাওয়ার জন্য ইয়াংয়ানকে রৌপ্য মুদ্রা ঘুষ দিতে চায়। কিন্তু সুচিয়ানের প্রতি সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাই ইয়াংয়ান তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। সুচিয়ান ম্যারো ক্লিনজিং ভুলে গেছে জানতে পেরে ইয়াংয়ান ব্যক্তিগতভাবে তার কাজিনের স্বামী লি ইউচুনকে ডাক দেয় নতুন আসা ব্যক্তিকে নির্দেশনা দেওয়ার জন্য। প্রাথমিকভাবে লি ইউচুনের সুচিয়ানের প্রতি খারাপ ধারণা ছিল, তাই সে যাবে না বলে দেয়। কিন্তু এরপর ইয়াংয়ান নানাভাবে ভয় দেখিয়ে তাকে রাজি করে। রাজি না হলে বলে বোনকে আর তার সাথে যেতে দেবে না। এরপর ইয়াংয়ানের প্রতি সম্মান রেখে সে অনিচ্ছা সত্ত্বেও সুচিয়ানের অগ্রগতি পর্যবেক্ষণে তার সাথে যোগ দিতে রাজি হয়। তারা যখন আসে, সুচিয়ান কেবল পুলে নেমেছে। মোটামুটি সময় লাগবে, 10 বার প্রদক্ষিণ করতে হবে। লি ইউচুন তাই চলে যাচ্ছিল, কিন্তু তাদের অবাক করে দিয়ে সুচিয়ান মাত্র 1 বার প্রদক্ষিণ করে প্রক্রিয়া সম্পন্ন করে, যা অন্যদের তুলনায় 10 গুণ কম। ইয়াংয়ান তো অবাক হয়ে যায়। সুচিয়ান এক লাফে পুল থেকে বেরিয়ে আসে। এখন সে 8ম র্যাঙ্কের গার্ডিয়ান শি স্টেজে। নিজের পাওয়ার দেখে নিজেই অবাক হয়, আবার গর্বও হয়। এরপর সে পাওয়ার দেখাতে পানি ছুঁড়ে মারে, আর ইয়াংয়ান সরে যাওয়ায় লি ইউচুন ভিজে যায়। সুচিয়ান তো ভাবে এবার তার খবর আছে। এরপর ইয়াংয়ান তাকে পরিচয় করিয়ে দিল যে সে হলো সিলভার গং ক্যাপ্টেন এবং সুচিয়ানের নতুন মাস্টার লি ইউচুন। সুচিয়ান তো ভয়ে ভয়ে থাকতে শুরু করে, কারণ আগেই লি ইউচুনের সাথে তার দেখা হয়েছিল, কিন্তু সেই দেখা খুব একটা ভালোভাবে হয়নি। লি ইউচুন এবার কড়া করে সুচিয়ানকে শাসন করে বলে, প্রশিক্ষণের সময় কোনো রকম অন্যায় করলে ক্ষমা নেই। এদিকে বড় রাজকুমারী হুয়াই কিং একজন গার্ডিয়ানকে সাজেস্ট করেছে বলে লিং আন আরও কয়েকজনের সাজেশন আনে, কিন্তু তাদের গ্রেড ভালো না যতটা সুচিয়ানের ছিল। লিন আন তখন হুয়াই কিং থেকে সুচিয়ানের ডিটেলস নিতে চায়, কিন্তু ব্যর্থ হয়। পরে ক্রাউন প্রিন্স আসলে হুয়াই কিং সহজে তাকে রিপোর্ট কার্ড দিয়ে দেয়। ক্রাউন প্রিন্স আর লিন আন এবার সুচিয়ানের মার্ক দেখে। লিন আন তো জ্ঞান হারিয়ে ফেলে। সুচিয়ান এখন আনুষ্ঠানিকভাবে একজন গার্ডিয়ান হতে পেরে আনন্দিত। তিনি তার আঙ্কেলের বাড়িতে ফিরে আসে। ঘরের বাইরে সে শিনিয়ানকে অলসভাবে ঘুরতে দেখে। এরপর তাকে নিয়ে ঘরে ফেরার সময় একটা ছোরা উপহার দেয়। শিনিয়ান ভাবে এটা সত্যি একটা স্পেশাল ছোরা, সুচিয়ান চুরি করেছে হয়তো, কিন্তু আসলে এটা নকল। শিনিয়ান এবার সুচিয়ানকে বাড়িতে যাওয়া থেকে আটকাতে চাইলে তার সন্দেহ হয়। তখন দ্রুত সুচিয়ান বাড়ি এসে দেখে তার আঙ্কেল আর আন্টি তাদের বাড়ির কিছু অংশ বিক্রি করার চেষ্টা করছিল। সুচিয়ান চলে যাওয়ার পর থেকে তারা পাশের অংশটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এর অবস্থান খারাপ হওয়ার কারণে তারা কোনো ক্রেতাই খুঁজে পাচ্ছিল না। যখন সুচিয়ান ব্যাপারটা জানতে পারল, তখন সে তার আঙ্কেল এবং আন্টিকে এ ব্যাপারে অসম্মানজনকভাবে জিজ্ঞাসাবাদ করে। তারা তো ভয়ে বলতে থাকে যে কেবল ভাড়া দিচ্ছিল, বিক্রি করছে না। পরে সুচিয়ান এখন একজন অফিসিয়াল গার্ডিয়ান হয়েছে শুনে তো তার আঙ্কেল অবাক হয়, বিশ্বাস করতে চায় না, মনে করে কোনো চালাকি আছে বা কেউ হেল্প করেছে।
এরপর তার আঙ্কেল বলতে থাকে যে গার্ডিয়ানের কাজ সহজ না, তাই তাকেও গার্ডিয়ান বানিয়ে নিক, দুজনে একসাথে একে অন্যকে হেল্প করতে পারবে। তখন সুচিয়ান বলে, তুমি পরীক্ষাগুলোই পাশ করতে পারবে? আঙ্কেল বলে, এ কোনো ব্যাপার না। কিন্তু পরে যখন সুচিয়ান টেস্ট নেওয়া শুরু করে তখন সুপিংছি একটা প্রশ্নও পারে না, এমনকি বোঝেও না। তখন সুচিয়ান শিনিয়ানকে নিয়ে বের হয়ে যায় লর্ড ওয়েই সম্পর্কে শিনিয়ানের থেকে জানার জন্য। এদিকে লিন আন তো রেগে আছে, কে এই সুচিয়ান যাকে তার বড় বোন সাজেস্ট করলো আর এত ভালো রেজাল্ট তার। লিন আন ভাবে যে তাকে কেউ পাত্তা দেয় না, অবহেলা করে। এরপর ক্রাউন প্রিন্সের সাথে বসে কিছুক্ষণ আলাপ করে নিজেকে শান্ত করে। ক্রাউন প্রিন্স নিজেও ফেড আপ তার ছোট বোনের এমন আচরণ দেখে। এদিকে রানীর আয়োজিত একটি কবিতা প্রতিযোগিতায় যোগদানের সিদ্ধান্ত নেয় লিন আন। যখন ক্রাউন প্রিন্স এই কথাটি শুনতে পায় তখন তাকে নিরুৎসাহিত করার জন্য ভালো খাবার নিয়ে আসে এবং উপস্থাপিত না হওয়ার পরামর্শ দেয়, কারণ সে ব্যর্থ হবে। তবে লিন আন সহজে হাল ছেড়ে দেবার পাত্র ছিল না। কবিতা সমাবেশের প্রস্তুতিতে পুরোপুরি মনোনিবেশ করার জন্য সে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়।